সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। এদিকে ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না জেলেনস্কি। অপরদিকে ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প। আরও থাকছে সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। এবং সবশেষে থাকছে লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন CAIR-কে বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 8 ডিসেম্বর এক্সে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য। তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে CAIR। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন ফেডারাল সরকার এখনও CAIR কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি। ফ্লোরিডার আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাহী বা মন্ত্রিসভা সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না। 1994 সালে প্রতিষ্ঠিত CAIR-এর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে 25টি শাখা রয়েছে। গত মাসেও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে। অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি দাবি করে তারা বহু বছর আগে হিংসাত্মক ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলাম ভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী। তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া আগেই এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। চলতি বছর জর্ডানও একটি নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে ইউক্রেনের ভূখণ্ড ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছে নতুন করে সংশোধিত শান্তি পরিকল্পনা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। কেননা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দৃঢ়ভাবে জানিয়েছেন রাশিয়ার কাছে কোনো ধরনের ভূখণ্ড ছাড় দেওয়া হবে না। ইউরোপীয় ও ন্যাটো নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি স্পষ্ট করে বলেন ইউক্রেনের কোনো অংশ ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, আমাদের আইনে, সংবিধানে, আন্তর্জাতিক আইনে কোথাও এর অনুমতি নেই, নৈতিকভাবেও আমরা তা করতে পারি না। তিনি আরও উল্লেখ করেন সীমান্ত পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে হলে জনগণের গণভোটের প্রয়োজন হবে। গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনের গোপন বৈঠকে যে প্রস্তাব উত্থাপিত হয়েছিল তা কিয়েভ গ্রহণ না করা এই সংশোধিত পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ডাউনিং স্ট্রিট বৈঠক। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেট্রের সঙ্গে ডাউনিং স্ট্রিটে একটি জরুরি বৈঠকে অংশ নেন জেলেনস্কি। বৈঠকে নেতারা ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন ও ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার ওপর জোর দেন। জেলেনস্কি এই মুহূর্তে ইউরোপ সফরে আছেন। তিনি ব্রাসেলসে ন্যাটোর সহ সচিব মার্ক রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করবেন। এরপর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা হবে। এসব বৈঠকের লক্ষ্য যে কোনো শান্তি চুক্তি হলে ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সক্ষম একটি আন্তর্জাতিক গঠন করা। এদিকে মস্কো দাবি করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলাপ গঠনমূলক, যদিও ক্রেমলিনের অবস্থানে প্রকাশ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির পথে প্রধান বাধা জেলেনস্কিই। এছাড়া তিনি হতাশা প্রকাশ করে জানিয়েছেন যে ইউক্রেনের প্রেসিডেন্ট এখনও প্রস্তাবটি পড়েও দেখেননি। ডোনাল্ড ট্রাম্প এও দাবি করেন যে রাশিয়া প্রস্তাবে কোনো সমস্যা নেই বলে জানিয়েছে। অপরদিকে ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প। এবার ভারতের ওপর কৃষি আমদানির ওপর, বিশেষত ভারত থেকে চাল আমদানির ওপর নতুন শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার 8 ডিসেম্বর হোয়াইট হাউসে একটি বৈঠক চলাকালীন সময়ে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টকে ট্রাম্প প্রশ্ন করেন, ভারতকে এই দেশে চাল ডাম্প করতে অনুমতি দেওয়া হয় কেন? তাদের শুল্ক দিতে হয়, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় আছে? জবাবে স্কট বেসেন্ট জানান, ভারতের চালের ক্ষেত্রে আমদানি শুল্কে কোনো ছাড় নেই,
এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা অব্যাহত আছে। এরপর ট্রাম্প বলেন, ভারত এভাবে যুক্তরাষ্ট্রের চাল দাম করতে পারে না। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের সঙ্গে শুল্ক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটেছে। ভারতের বিভিন্ন জায়গায় ট্রাম্পের ছবি থেকে কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। সেই ট্রাম্পের নামে আবার হায়দ্রাবাদের সড়কের নামকরণ নিয়েও আলোচনা তুঙ্গে। ট্রাম্প প্রায়শই দাবি করে আসছেন তিনি অন্তত 7-8টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত পাকিস্তান যুদ্ধ, এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। তবে সেই বাণিজ্য চুক্তি আজও সম্পন্ন হয়নি। উল্লেখ্য, এরই মধ্যে ভারতের উপর 50% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। তবে দুই পক্ষের আলোচনার ভিত্তিতে সেই শুল্ক হার কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত করে জানিয়েছে গণমাধ্যম। তবে তার আগেই নতুন করে শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। আরও থাকছে, সাংবাদিক হত্যার তালিকায় ফের শীর্ষে ইসরায়েল। টানা 3 বছর ধরে সাংবাদিক হত্যায় শীর্ষে আছে ইসরায়েল। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের RSF এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চলতি বছরে গাজায় 29 জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। আজ AFP প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্যারিস ভিত্তিক সংগঠনটি তাদের প্রতিবেদনে জানায়, এই বছর বিশ্বজুড়ে 67 জন সাংবাদিক নিহত হয়েছেন। 2024 সালে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের সংখ্যা ছিল 66। নিহতদের 43 ভাগই ইসরায়েলি সেনার হাতে নিহত হয়েছেন। ফলে ইসরায়েলকে সাংবাদিকদের সবচেয়ে বড় শত্রু আখ্যা দেয় RSF। প্রকাশিত প্রতিবেদনে 2024 ডিসেম্বর থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত নিহতদের তালিকাভুক্ত করা হয়েছে। এই বছর সাংবাদিকদের উপর হামলার সবচেয়ে বড় ঘটনাটি ঘটে 25 অগস্ট। গাজার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ইসরায়েলি সেনা হামলা চালালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এপির 2 প্রদায়ক সহ মোট 5 জন সাংবাদিক নিহত হন। 2023 সালে অক্টোবরে গাজার গণহত্যামূলক হামলা শুরুর পর সব মিলিয়ে 220 জন সাংবাদিক ইসরায়েলি সেনার হাতে প্রাণ হারিয়েছেন। RSF এর প্রতিবেদনের তথ্য মতে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যায় টানা 3 বছর ধরে শীর্ষে আছে ইসরায়েল। ইসরায়েলের পরের অবস্থানে মেক্সিকো। 2025 সালে গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হন। বামপন্থী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবম সাংবাদিকদের সুরক্ষা প্রতিশ্রুতি দিলেও এই বছর 9 জন সাংবাদিক নিহত হয়েছেন। তালিকার অন্যান্য উল্লেখযোগ্য দেশ হল ইউক্রেন ও সুদান। দেশ দুটিতে যথাক্রমে 3 ও 4 জন সাংবাদিক নিহত হয়েছেন। 2012 সালে একক বছর হিসেবে সর্বোচ্চ 142 জন সাংবাদিক নিহত হন। ওই বছর সিরিয়ার গৃহযুদ্ধ এই অস্বাভাবিক সংখ্যার জন্য মূলত দায়ী। RSF এর প্রতিবেদনে বিশ্বজুড়ে কারাবন্দী সাংবাদিকদের সংখ্যাও প্রকাশ করেছে। সাংবাদিকদের আটক রাখার দিক থেকে শীর্ষ দেশগুলো হলো চীন 121, রাশিয়া 48 এবং মিয়ানমার 47। 2025 ডিসেম্বর 1 পর্যন্ত হালনাগাদ করা তথ্য অনুযায়ী বিশ্বের 47টি দেশে 503 জন সাংবাদিককে আটক রাখা হয়েছে। এবং সবশেষে থাকছে, লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। যেসব জায়গায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত সেখানেই হামলা চালানো হয়েছে। এই হামলা চালানো হয়েছে বাংলাদেশ সময় মধ্যরাতে। ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ভিত্তি কাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব কাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী। 2024 সালে 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বেইরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিন হামলা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় এখনো 5টি প্রধান স্থানে সেনা মোতায়েন রেখেছে।